যে গত ক্লাসে যেটা আমি শিখিয়েছিলাম তোমাদেরকে, যে বিন্যাসের ক্ষেত্রে দেখাইছিলাম যে বিন্যাসের ক্ষেত্রে তার ক্রমটা বিবেচনা করা হয় আর সমাবেশের ক্ষেত্রে ক্রমটা বিবেচনা করা হয় না। এটাই ছিল বিন্যাস এবং সমাবেশের ভিতরে পার্থক্য। আর বিন্যাসের ক্ষেত্রে কয়েকটা সূত্র শিখিয়েছিলাম, যে যদি এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে যদি আমি আর সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস করি, সেক্ষেত্রে বিন্যাসের যে উপায়টা ছিল আমাদের, সেটা ছিল যে এন পি আর। এটা ছিল সূত্রটা, এমন ছিল যে আমি যে এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে যদি আর সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস নিই, সেক্ষেত্রে আমাদের যে বিন্যাস সংখ্যাটা ছিল এন পি আর, এটা ছিল। সেটাকে আমরা সূত্র দেখাইছিলাম, এটা প্রমাণও করে দিয়েছিলাম। তোমরা যারা দেখোনি এটা দেখে আসবে, যে ফ্যাক্টোরিয়াল এন বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এটা মূলত ছিল আমাদের। আরেকটা সূত্র শিখিয়েছিলাম, যে যদি এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে, এখানে তো আর সংখ্যক নিলাম, আর এটা সবগুলোই নিব আমি। এখানে নিলাম হচ্ছে আর সংখ্যক, বাট এখানে নিব আমি সকল সংখ্যক। সেক্ষেত্রে আমাদের নিব কিভাবে, এন পি এন, অর্থাৎ এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে যদি আমি এন সংখ্যক জিনিসগুলোই নিই, অর্থাৎ প্রত্যেকটা জিনিসই নিই, সেক্ষেত্রে আমাদের সূত্রটা ছিল ফ্যাক্টোরিয়াল এন। এটা ছিল। তার মানে আমরা সূত্র এটা শিখলাম, এটা শিখলাম। এখন কথা হলো যে আরেকটা সূত্র শিখিয়েছিলাম, যে যতগুলো কিছু কিছু সংখ্যা আছে যে একই রকম হতে পারে। যেমন তোমাকে একটা এক্সাম্পল, সম্ভবত একটা এক্সাম্পল দেখাইছিলাম, সেই এক্সাম্পলটা ছিল এক্সামিনেশন। বলা ছিল যে এক্সামিনেশন শব্দটি কতভাবে সাজানো যাবে, যেখানে কিছু সংখ্যক সংখ্যা আছে একই রকম ছিল, রিপিট ছিল। সেক্ষেত্রে তোমাদেরকে আমি দেখাইছিলাম যে যেগুলো রিপিট হয়, মনে করো সেক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন বাই, যেগুলো রিপিট হয় সেগুলোকে আমরা এভাবে লিখি, নিচে ভাগ করে দিই। তোমরা এটা জানো। সবগুলোকে নিয়ে আমি সাজাবো, যেখানে কিছুটা আমাদের আহ একই রকম হবে, যেগুলো একই রকম থাকবে সেগুলোকে আমরা ভাগ করে দিতে হয়। এগুলো মোটামুটি তোমাদেরকে গত ক্লাসে আমি শিখিয়েছি। তারপরে তোমার গণনার যোজন বিধি কি, গণনার গুণন বিধি কি, এই বিষয়গুলো তোমাদেরকে দেখিয়েছি, ওইগুলো তোমরা অবশ্যই দেখবে। এখন কথা হলো যে আমি যেটা শেখাবো এখন, যে মূলত আমরা একটা বিষয় সবসময় জানি, তোমরা ক্লাসেও দেখে আসছো, যে জিরো ফ্যাক্টোরিয়াল সমান ওয়ান হয়। এটা কিভাবে হয়, জিরো ফ্যাক্টোরিয়াল সমান ওয়ান হয়, এটা কিভাবে হয়, এটা আমরা তোমাকে একটু দেখাবো। সেটা হচ্ছে যে আমরা একটা সূত্র জানি, এই সূত্রটা, যে এন পি এন সমান কি এন ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ কি, এখানে বলতেছে যে এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে আমরা সবগুলো জিনিস নিয়ে আমরা বিন্যাস করব, সেক্ষেত্রে সে বিন্যাস সংখ্যা হবে এন ফ্যাক্টোরিয়াল। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম। আবার একটা সূত্র জানি, যে এন পি আর, অর্থাৎ এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে আমি আর সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে বিন্যাস সংখ্যা, সেক্ষেত্রে আমরা লিখতে পারি ফ্যাক্টোরিয়াল এন বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এখন কথা হলো, এটা হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশন। আমি প্রমাণ করতেছি কিন্তু জিরো ফ্যাক্টোরিয়াল সমান ওয়ান, এটা প্রমাণ করবো। আর কথা হলো যে আমি এখানে 2 নম্বর ইকুয়েশনে আর ইকুয়াল টু এন বসাবো। 2 নম্বর ইকুয়েশন আর ইকুয়াল টু এন বসাবো। যে আর ইকুয়াল টু এন হয়, আর ইকুয়াল টু এন হলে আমরা লিখতেছি আর ইকুয়াল টু এন হলে 2 নং হতে পাই, 2 নং হতে পাই। ওকে, এখন যদি আর এর মানটা যদি আমি এখানে বসাই দিই, এন বসাই দিই, তাহলে কি আসে দেখো 2 নম্বর ইকুয়েশনে, এন পি এন ইকুয়াল টু, এখানে ফ্যাক্টোরিয়াল এন, আর এখানে হয় দেখো এটাও এন, তার মানে আমি একবার যদি না লিখি, এখানে এন করে দিলাম। দেখো তো প্রিয় শিক্ষার্থীদের, বোঝো নাকি, এখানে আর এর মানটা আমি করলাম কি, এন বসাই দিলাম 2 নম্বর ইকুয়েশনে। সেক্ষেত্রে হচ্ছে এই আরটা এন হয়ে যাবে, তাই এন মাইনাস এন দিয়ে ফ্যাক্টোরিয়াল করে দিলাম। এখন দেখো এখান থেকে একটা জিনিস লেখা যায়, এটাকে এন ফ্যাক্টোরিয়াল করা যায়, আর এন থেকে এন বাদ দিলে 0 হয়, অর্থাৎ 0 ফ্যাক্টোরিয়াল হয়। দিলাম এটা। এখন কথা হলো দেখো 1 নম্বর ইকুয়েশনে এন পি এন সমান হচ্ছে কি এন ফ্যাক্টোরিয়াল লেখা যায়। তাহলে আমরা এখানে এইটা সমান আমরা লিখতে পারি কি এন ফ্যাক্টোরিয়াল। এখন দেখো তাহলে আমি একটু কাজ করি, সেটা হচ্ছে যে কি কাজ করি, এইটুকুর মান সমান আমি এন ফ্যাক্টোরিয়াল আমি লিখে দিলাম। ওকে, ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল বাই
0 ফ্যাক্টরিয়াল। আমরা এখান থেকে বললাম যে 1 নং হতে, 1 নং হতে। ওকে, তাহলে এখন দেখো, যদি তুমি আর গুণ করো, অর্থাৎ 0 ফ্যাক্টরিয়ালকে এই পাশে নিয়ে আসো, এটাকে এখানে দিয়ে দাও, তাহলে আমাদের কি আসতেছে? তাহলে আমাদের দ্বারা আসছে কি 0 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু n ফ্যাক্টরিয়াল বাই n ফ্যাক্টরিয়াল। এখন দেখো ক্যালকুলেশন করো, তার মানে এটা মান আসতেছে কি 1। তোমরা জানো কোনো সংখ্যাকে যদি ওই সংখ্যা দিয়ে ভাগ করি তার মান হচ্ছে 1 হয়। তার মানে কি n ফ্যাক্টরিয়াল n ফ্যাক্টরিয়াল যেহেতু একই জিনিস, তার মানে দুটো জনকে ভাগ করে দিলে তার মান হবে কি 1। তাহলে আমাদের এখানে তাহলে কি আসতেছে? সুতরাং 0 ফ্যাক্টরিয়াল সমান আমরা লিখতে পারছি কি 1। এটা আমাদের প্রমাণিত। তোমরা কি এটা বুঝতে পারছো? হ্যাঁ, তোমরা কথা বলো, হ্যাঁ, জি তাহলে আমি স্যার। আমি ই করতে পারবো, বুঝতে পারবো যে তোমরা বুঝতে পারছো। তাহলে 0 ফ্যাক্টরিয়াল সমান যে আমি 1 তৈরি করলাম, এটা দেখো এভাবে একটা সূত্র ছিল, সেটা প্রমাণ করলাম। এখন বিষয়টা হচ্ছে আমি তোমাদেরকে কিছু বেসিকটা আগে শেখাচ্ছি, কারণটা কি জানো? বিন্যাস সমাবেশের কিছুটা সূত্র দেখা দিলে হয়ে যায়, কিন্তু বিন্যাস সমাবেশটা এত ইম্পর্টেন্ট একটা বিষয় বা এত ফিল করার বিষয়, অঙ্কগুলো করলে হবে না, ওগুলো ফিল করতে হবে। আসলে কি বিষয় কি বোঝাচ্ছে সেই বিষয়গুলো কিন্তু আমাদের বুঝতে হবে। এই জন্যই তোমাদেরকে আমি আজকেও এই বিন্যাস সমাবেশ সম্পর্কের বিস্তারিত বা একটু সাধারণ মানে বেসিক শেখাবো, তারপর ইনশাল্লাহ অঙ্ক শেখাবো। অঙ্ক তোমরা নিজেরাই পারবে, খুবই সোজা অঙ্ক, কঠিন না এখানকার অঙ্ক। তাহলে আমরা এটা শিখলাম। এখন যে জিনিসটা আমাদের শেখা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে যে এমন যে দেখো খেয়াল করো, আমি আগে লিখে রাখছি বিষয়টা, আবার লিখতে সময় চলে যাবে। এই টপিকটা শেখাবো, যেটা হচ্ছে যে এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে একবারে আর সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস সংখ্যা নির্ণয় করতে হবে, যেখানে যে কোনো জিনিসের আর সংখ্যক বার পুনরাবৃত্তি হবে। মানে বিষয়টা হচ্ছে যে আমি এন সংখ্যক জিনিস আছে, মনে করো আমার কাছে 5টা জিনিস আছে, 5টা জিনিস আছে, এখান থেকে আমি প্রতিবারে 3টা করে জিনিস নিব, যেখানে প্রত্যেকটা অঙ্ক বা প্রত্যেকটা জিনিস মানে পুনরাবৃত্তি হবে। সে কত সংখ্যক বার? সেটা হচ্ছে 3 সংখ্যক বার। এখানে বলছে আর সংখ্যক দিয়েছে, এখানে আমি এখানে 3 সংখ্যক বলতেছি। অর্থাৎ তোমাকে আমি প্রথমে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি বিষয়টা, তাহলে তোমরা এই বিষয়টা ক্লিয়ার হবে। মানে এখানে বলতেছে যে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস, তা থেকে আমি আর সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস নিব এবং এটা নিয়ে বিন্যাস করব, যেখানে যে কোনো জিনিসই আর সংখ্যক বার পুনরাবৃত্তি হবে, আর সংখ্যক বার। তার মানে তোমার কাছে মনে করো যে 5টা জিনিস আছে, এখন এই 5টা জিনিস থেকে তুমি 3টা জিনিস নিয়ে বিন্যাস করবা। তাহলে কি 5টা জিনিস থেকে 3টা জিনিস নিয়ে বিন্যাস করবা, যেখানে প্রত্যেকটা জিনিস 3 বার পুনরাবৃত্তি হবে, 3 বার পুনরাবৃত্তি হবে। বিষয়টা কি বুঝতে পারছো বিষয়টা? এখানে তাই বলছিল যে n সংখ্যক জিনিস থেকে আমি r সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস করব, যেখানে প্রত্যেকটা জিনিস r সংখ্যক বার পুনরাবৃত্তি হবে। তার মানে আমি যেহেতু এখানে 5টা জিনিস থেকে আমি 3টা জিনিস নিয়ে বিন্যাস করতেছি, তাহলে 5টা জিনিস 3 বার পুনরাবৃত্তি হবে। তোমাদেরকে বিষয়টা একটু ক্লিয়ার করে বা বুঝতে পারবে। মনে করো আমি এই 3টা ঘর, এখানে 3টা ঘর আছে, এখানে 3টা ঘর মানে আর সংখ্যক 3টা ঘর। এখন 5টা জিনিস আমার কাছে আছে। এখন দেখো এই ঘরটাই বলতেছে পুনরাবৃত্তি হবে, কিন্তু তাহলে এই ঘরটা কিন্তু এই 5টা জিনিস আমি বসাতে পারি, মানে এই ঘরটায় 5টা জিনিস কিন্তু বসতে পারে। অর্থাৎ আমি যদি তোমাদেরকে একটু আর একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, অর্থাৎ এ মনে করো, বি, সি, ডি, ই, মনে করো 5টা জিনিস নিয়েছি আমি, এ বি সি ডি ই, 5টা জিনিস নিয়েছি। এই 5টা জিনিস কিন্তু দেখো এই ঘরটাই বসতে পারে, এও আসতে পারে, বিও আসতে পারে, সিও আসতে পারে, ডিও আসতে পারে, ইও আসতে পারে। তার মানে কিন্তু এই জায়গাটায় বা এই ঘরটায় আমি ওই 5টা জিনিসটাকে আমি 5টা উপায়ে বসাতে পারি, 5টা উপায়ে বসাতে পারি। কারণ কি, আমি যদি প্রথমে এ বসাই, তারপর মনে করলাম যে না বি বসাবো, তারপর মনে করলাম যে সি বসাবো, এরকম করে এই ঘরটায় এই 5টা জিনিস বসতে পারে। এখন এরপরে বাকি থাকলো এই ঘরটা, মনে করো। তো এই ঘরটার ক্ষেত্রেও দেখো, আমি যেহেতু বলতেছে প্রত্যেকটা জিনিস পুনরাবৃত্তি হবে, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো আবার এখানেও বসাতে পারি, এখানেও কিন্তু বসাতে পারি। সেক্ষেত্রে এখানে বসানোর ক্ষেত্রেও 5টা জিনিস এখানে বসতে পারবে, সেক্ষেত্রে তার উপায় হচ্ছে 5টা। আবার এই ঘরটায় কিন্তু আমরা 5টা জিনিস বসাতে পারি।
তার উপায়ও 5টা। তাহলে কি হলো দেখো, 5 গুণ 5 গুণ 5। তার মানে আমরা এটাকে যদি আমরা এভাবে লিখি 5 টু দি পাওয়ার 3, এটা লিখতে পারি না এটা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, লিখতে পারি। এখন কথা হলো যে আগে একটা বিষয় শিখাইছিলাম যে তোমাদেরকে 5টা জিনিস থেকে আমি 3টা জিনিস নিব। সেক্ষেত্রে বিন্যাস সংখ্যা হচ্ছে এটা হচ্ছে, বাট এখানেও তো দিচ্ছে 5টা জিনিস থেকে আমি 3টা জিনিস নিচ্ছি, সেক্ষেত্রে বিন্যাস সংখ্যা আমাদের এটা হচ্ছে কেন? কারণটা হচ্ছে শোনো, এখানে যেটা বলা হচ্ছিল যে 5টা জিনিস থেকে আমরা 3টা জিনিস নিয়ে যে বিন্যাস করব, সেক্ষেত্রে কোনো সংখ্যায় পুনরাবৃত্তি হবে না। অর্থাৎ একজনকে আমি যদি এখানে বসাই দিই, সে কিন্তু পরের ঘরে আর বসতে পারবে না। সে পরের ঘরে আর বসতে পারবে না। বাট এখানে কি হচ্ছে দেখো, একজনকে আমি এখানে বসায় দিলেও পরের ঘরে সে বসতে পারবে। মানে সে 3টা ঘরে বসতে পারবে। 3টা ঘরে সে বসতে পারবে। সেক্ষেত্রে যেমন যদি মনে করি যে এ আমি এখানে বসালাম, এ এখানে বসালাম, এ এখানে বসালাম। 3 জায়গায় কিন্তু বসাতে পারবো। বাট আগে যেটা ছিল 5টা থেকে যদি 3টা জিনিস নিয়ে বিন্যাস করি, সেক্ষেত্রে কিন্তু কোনো সংখ্যায় পুনরাবৃত্তি হবে না বা রিপিট করবে না। যে বসবে সে এখানে বসে যাবে, আর কোনো চেঞ্জ হবে না। বাট এখানে কিন্তু ইচ্ছা মতো সে বসতে পারে। সেক্ষেত্রে আমাদের দেখো কি হলো, যে আমাদের যদি 5টা জিনিস থেকে যে 3টা জিনিস নিয়ে আমি বিন্যাস করি, সেক্ষেত্রে বিন্যাসটা হলো 5 টু দি পাওয়ার 3 হলো। এখন যদি আমি n সংখ্যক জিনিস নিই, যদি n সংখ্যক জিনিস নিই, r সংখ্যক জায়গায় বসাই এবং r সংখ্যক বা পুনরাবৃত্তি হয়, সেক্ষেত্রে আমাদের বিন্যাসটা হবে, কথাই বলতে পারবা? সেক্ষেত্রে বিন্যাসটা হবে n টু দি পাওয়ার r। এটাই আমাদের সূত্র, যে n সংখ্যক জিনিস থেকে যদি r সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস করি, যেখানে যে কোনো সংখ্যা r সংখ্যক বার পুনরাবৃত্তি হবে, সেক্ষেত্রে বিন্যাসটা হবে n টু দি পাওয়ার r। আমি কিন্তু এটা থেকে প্রমাণ করলাম, জাস্ট এখানে 5টা 3টা দিয়ে করলাম, আর লাস্টে করলাম কি n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে। তোমরা কি এই বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে কিন্তু আমাদের বিন্যাসটা দেখলাম কি, সেটা যদি আমাদের বিন্যাসটা যদি পুনরাবৃত্তি হয়, মানে প্রত্যেকটা সংখ্যা যে সংখ্যা যদি r সংখ্যক বা পুনরাবৃত্তি হয়, সেক্ষেত্রে আমাদের বিন্যাস ইকুয়াল টু n টু দি পাওয়ার r। তোমাদের একটা এক্সাম্পল দিলে ভালো বুঝতে পারবে। বিষয়টা হচ্ছে, মনে করো যে ঢাকা শহরের 5 অঙ্ক বিশিষ্ট তোমার টেলিফোন নাম্বার আছে। 5 অঙ্ক বিশিষ্ট টেলিফোন নাম্বার আছে, যেখানে বলা হলো যে কিছু সংখ্যা দেওয়া হলো, মানে 0, 1, 2, 3, সরি 4, 5 এরকম করে 9 পর্যন্ত কিছু অঙ্ক দেওয়া হলো। এখন বলতেছে এই অঙ্কগুলো অনেকবার ব্যবহার করতে পারবা তুমি, সমস্যা নাই। মানে একটা সংখ্যা একবার না, একাধিকবার ব্যবহার করতে পারবা, কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ঢাকা শহরের যে টেলিফোন নাম্বারগুলো 5 অঙ্ক বিশিষ্ট, তাহলে কতটা সংযোগ দেওয়া যাবে তোমার এই যে অঙ্কগুলো দিয়ে, কতটা সংযোগ দেওয়া যাবে? এখন তাহলে কিন্তু দেখো, প্রত্যেকটা সংখ্যা কিন্তু পুনরাবৃত্তি হতে পারে এবং অঙ্কগুলো কিন্তু 5 অঙ্ক বিশিষ্ট। তাহলে আমরা কিন্তু কয়টা অঙ্ক নিচ্ছি? মোট 10টা অঙ্ক নিতেছি কিন্তু, 1, 2, 3, 4, মানে মোট 10টা, আর রটেট করলে 10টা অঙ্ক আছে। তাহলে 10টা জিনিস থেকে কিন্তু আমরা 5টা জিনিস নিতেছি, যেখানে প্রত্যেকটা অঙ্ক, দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমাদের এখানে আছে পুনরাবৃত্তি হবে 5 সংখ্যক বার, মানে 5টা ঘরে যেহেতু বসবে। সেক্ষেত্রে সূত্রটা কিন্তু আমাদের 10 টু দি পাওয়ার 5 হওয়ার কথা ছিল, মানে এটা হওয়ার অ্যান্সার হওয়ার কথা ছিল, কিন্তু 10 টু দি পাওয়ার 5 হবে না। কারণটা হচ্ছে যে যদি কোনো একটা কারণে, এটা কিন্তু অ্যান্সার হবে না, কোনো কারণে যদি মনে করো যে প্রথমে শূন্য এসে যায়, শূন্য তো আসতে পারে। মনে করো যে এখানে আমি মোট 5 অঙ্ক বিশিষ্ট টেলিফোন নাম্বার, 1, 2, 3, 4, 5, 5 অঙ্ক বিশিষ্ট টেলিফোন নাম্বার। এখন যদি কোনো কারণে যদি আমি এখন শূন্যটা প্রথম চলে আসে, তখন কিন্তু আর আমাদের এখানে আর এটা থাকে না, 4 অঙ্ক হয়ে যায়। তার মানে প্রথম একটা সংখ্যা যদি শূন্য করে দিই, তাহলে কিন্তু এটা হয় না। সেক্ষেত্রে 10 টু দি পাওয়ার 5 আমার অ্যান্সার হবে না। আমাদের অ্যান্সার হবে কি, এখানে একটা সংখ্যা কম হয়ে যাবে। অর্থাৎ এই শূন্যটা আমি প্রথমে যদি বসাই দিই, তাহলে যেহেতু এখানে এটা হয় না, সেক্ষেত্রে আমাদের হবে হচ্ছে এরকম ভাবে 9, মানে আমাদের যে বিষয়টা আছে যে 9 গুণন 10 টু দি পাওয়ার 4 হবে এখানে।
কথা কি বুঝতে পারছো? 9 গুণ 10 টু দি পাওয়ার 4, এটা আমাদের এখানকার অ্যান্সার হবে। কারণ প্রথম অঙ্কটা শূন্য দিয়ে আমি বসাতে পারতি, শূন্য যদি বসে যাই সেক্ষেত্রে কিন্তু বাকি যে অঙ্কগুলো আছে এটা কিন্তু 4 অঙ্ক বিশিষ্ট হয়ে গেল। কিন্তু আমাদের ঢাকা শহরে টেলিফোন নাম্বার মনে করো যে 5 অঙ্ক বিশিষ্ট, আর 5 অঙ্ক বিশিষ্ট যদি হয়ে যায় শূন্য দিয়ে গঠিত হলে কিন্তু হবে না, আমি যে বলে দিচ্ছি শূন্য দিয়ে গঠিত হবে না। সেক্ষেত্রে আমাদের 10 টু দি পাওয়ার যদি শূন্য দিয়ে গঠিত হতো, যদি বলে দিতাম যে এটা দিয়ে হবে, সেক্ষেত্রে আমার অ্যান্সার 10 টু দি পাওয়ার 5। তার মানে আমি কি করতেছি, প্রত্যেকটা সংখ্যা বারবার ব্যবহার করতেছি। তার মানে কি 10টা অঙ্ক, 10টা অঙ্ক থেকে আমরা 5টা অঙ্ক নিতেছি, 10টা অঙ্ক থেকে 5টা অঙ্ক নিয়ে আমরা টেলিফোন নাম্বার গঠন করতেছি। সেক্ষেত্রে আমাদের হতো 10 টু দি পাওয়ার 5 যদি শূন্য না থাকতো। যদি শূন্য প্রথমে চলে আসে সেটা হয়ে যায় কি 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, যার কারণে আমাদের এটা একটা সংখ্যাটা কমে যাবে। তখন আমাদের হবে কি 9 গুণ 10 টু দি পাওয়ার 4, এটা আমাদের অ্যান্সার হবে। বিষয়টা কি বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। শোনো, তোমরা যদি না বুঝতে পারো সেক্ষেত্রে আমাকে বলতে পারো বিষয়টা যে স্যার এটা বুঝি নাই, এটা বোঝান, আবার আমি বোঝাবো। কিন্তু তোমাদেরকে বলতে হবে যে স্যার এটা বুঝি নাই। যে স্যার এটা শূন্যটা একটু যে আবার বলা হয়, বুঝাবেন এই যে হ্যাঁ, বিষয়টা। হ্যাঁ বলো, কোনটা? যে স্যার শূন্য যে একবার নিলে একবার 10 টু দি পাওয়ার 5 আর কখন 9 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ওটা। ও, বিষয়টা হচ্ছে যে তোমার দেখো, আমাদের তো টেলিফোন নাম্বার মনে করো 5 অঙ্ক বিশিষ্ট মনে করো তুমি। এখন 5 অঙ্ক বিশিষ্ট টেলিফোন নাম্বার যদি হয়ে থাকে, তুমি যদি প্রথমে যে শূন্য বসায় দাও তাহলে সেটা কি 5 অঙ্ক বিশিষ্ট হবে? না, 4 অঙ্ক বিশিষ্ট 4 হবে। অঙ্ক বিশিষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কিন্তু একটা কাজ করতে পারি, আমি একটা বিষয় তোমাদের সূত্রটা দেখালাম। যদি আমাদের n সংখ্যক জিনিস থাকবে, n সংখ্যক জিনিস থাকবে, সেখান থেকে আমি r সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস করব। তার সূত্রটা ছিল n টু দি পাওয়ার r, n টু দি পাওয়ার r ছিল সূত্রটা, যেখানে বলতেছে কি এই প্রত্যেকটা জিনিস r সংখ্যক বার পুনরাবৃত্তি হবে। এখন টেলিফোন নাম্বারটা আমি মনে করলাম যে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত নিলাম, মানে এতগুলো অঙ্ক নিলাম। এখন বিষয়টা হচ্ছে ঢাকা শহরে টেলিফোন নাম্বার মনে করো 5 অঙ্ক বিশিষ্ট, 5 অঙ্ক বিশিষ্ট। এখন এই সংখ্যাগুলো দ্বারা, সরি এই অঙ্কগুলো দ্বারা কতটি আমি সংযোগ দিতে পারবো, কতটি সংযোগ দিতে পারবো। তার মানে এগুলো কিন্তু পুনরাবৃত্তি ঘটতে পারে, একটা সংখ্যা বারবার আসতে পারে, এরকম হতে পারে, সমস্যা নাই। এখন কথা হচ্ছে যে প্রথমে যদি তুমি শূন্য বসায় দাও, তুমি যদি প্রথমে শূন্য বসিয়ে দাও, সেক্ষেত্রে দেখো যে আর সে সংখ্যাটার আর 5 অঙ্ক থাকলো না, সে হয়ে গেল কি 4 অঙ্ক, 4 অঙ্ক হয়ে গেল। তাহলে কিন্তু আমি এখানে শূন্য দিয়ে কাজ করতে পারতেছি না, শূন্য দিয়ে আমি কাজ করতে পারতেছি না। অর্থাৎ আমি যদি মনে করি যে, তুমি একটু খেয়াল করো, যাতে আমরা বলি এটা মনে করে বাদ দিলাম, এখানে যে ঘরটা পূরণ করতে পারি এরকম, মনে করো যে এরকম 9টা ঘর সংখ্যা দ্বারা, 9টা দ্বারা পূরণ করতে পারি, 9টা দ্বারা পূরণ করতে পারি। কিন্তু এটা কারণটা কি 10টা দিয়ে পূরণ করতে পারবো না, কারণটা এটা যদি শূন্য বসাই দিই তাহলে কিন্তু সমস্যা, আমাদের 4 অঙ্ক বিশিষ্ট হয়ে গেল, 5 অঙ্ক হলো না। তার মানে এই ঘরটা পূরণ করবো হচ্ছে 9টা দ্বারা। কথা কি বুঝলাম? জি স্যার। তার মানে এই ঘরটা পূরণ করতে হলে আমার 9টা অঙ্ক ইউজ করবো। তার মানে সেক্ষেত্রে দেখো 9 গুণ করলাম, 9 নিলাম। এখন এই ঘরটা দেখো পূরণ করতে পারবো 10টা অঙ্ক দ্বারা, 10টা অঙ্ক দ্বারা পূরণ করতে পারবো, কারণ এখানে শূন্য আসলে সমস্যা নেই। তার মানে এই ঘরটা আমাদের 10টা উপায়ে পূরণ করতে পারবো, আমি যেটা দেখালাম এখানে। এরপর দেখো এই ঘরটা আমি 10টা উপায়ে পূরণ করতে পারবো, এটাও পারবো 10টা উপায়ে, এটাও পারবো আমরা 10টা উপায়ে। তার মানে আমাদের টোটালি গুণ করলে যে মানটা হবে সেই মানটাই হবে আমাদের এখানকার টেলিফোন সংযোগ দেওয়ার একটা উপায়। কথা ক্লিয়ার হইছো? জি স্যার। তোমাদেরকে জি আমি স্যার। আবার বিষয়টা বোঝাচ্ছি, শোনো। এখানে যে 5টা ছিল, আমি 5টা থেকে তিনটা নিয়েছিলাম, অর্থাৎ এই 3টা ঘরে আমি এই 5টা ডিজিট বসাবো, বা এই 5টা সিলিন্ডার বসাবো, যেখানে 5টা পুনরাবৃত্তি হবে। সেক্ষেত্রে আমি দেখাছিলাম যে এখানে এই ঘরটা এ বসতে পারে, এখানেও বসতে পারে, এখানেও বসতে পারে। তার মানে এই ঘরটার ক্ষেত্রে 5টা জিনিসই বসতে পারে এই ঘরটাই। আবার এই ঘরটার ক্ষেত্রে 5টা জিনিসই বসতে পারে, এখানেও 5টা জিনিসই বসতে পারে। সেক্ষেত্রে উপায় দেখাছিলাম 5 গুণ 5 গুণ 5, 5 টু দি পাওয়ার 3 হলো। আর 5 টু দি পাওয়ার 3 যদি হয়ে থাকে
সেক্ষেত্রে মধ্যে শিখেছিলাম যে n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিলে সেটা যে পুনরাবৃত্তি হয় সেক্ষেত্রে বিন্যাস হবে n টু দি পাওয়ার r। এখন আমাদের আসো এইটা 10টা অঙ্ক আছে আমার এখানে, 5 অঙ্ক বিশিষ্ট টেলিফোন সংযোগ দিতে ঠিক হবে। আছে, এই যে অলরেডি ক্লাস চলতেছে, তাহলে তুমি এখন এইভাবে প্রত্যেকটা টিচার এগেইনস্টে দেখবে মিটিং আইডি পাসওয়ার্ড আছে সব তুমি ব্যবহার করে হ্যাঁ লিখতে পারো। হ্যালো, এখন এই ক্লাসটায় আবার ইউটিউব হ্যালো, হ্যাঁ তোমাদের জি একটা স্যার। মিউট করো। হ্যাঁ, তারপর দেখো এখন বিষয়টা কি, আমাদের এখানে মোট 10টা অঙ্ক আছে। এখান থেকে 5 সংখ্যা বিশিষ্ট বা 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করব বা টেলিফোন সংযোগ দেব। এখন বিষয়টা 5টা ঘর নিয়ে নিয়েছি, দেখো একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর, চারটা, 5টা ঘর নিয়েছি। এখন এখানে আমি যদি 0 বসাই দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে গেল 4টা, 4 অঙ্ক বিশিষ্ট অঙ্ক হয়ে গেল। এখন আমার প্রশ্ন হচ্ছে দেখো, তার মানে এখানে 0 বসাতে পারবো না, তার মানে 0 বাদে কিন্তু এখানে 9টা অঙ্ক বসতে পারবে, 0 বসতে পারবে না। সেজন্য তাহলে এই ঘরটা পূরণ করার উপায় 9টা না? জি স্যার। এই ঘরটা পূরণ করার উপায় 9টা। হ্যাঁ, বুঝতে পারছো? হ্যাঁ, 0 বাদে বাদ বাকিগুলো আর কি এখানে হ্যাঁ, মানে বসানো 0 হয়। বাদে বাদ বাকিগুলো, মানে কয়টা থাকে? 9টা থাকে। হ্যাঁ। তাহলে এই ঘরটা পূরণ করতে আমার উপায় হচ্ছে 9টা, 9 দিলাম। এই ঘরটা 0 সহ সব আসতে পারে, কোনো সমস্যা নেই। তার মানে এই ঘরটা পূরণ করার উপায় হচ্ছে 10টা। এই ঘরটা 10টা, এই ঘরটা 10টা, এই ঘরটা 10টা। আমি এটাই সংক্ষিপ্তভাবে এভাবে লিখছিলাম যে 9 গুণ 10 টু দি পাওয়ার 4, এটা আমি লিখছিলাম এখানে। এবার তো ক্লিয়ার হয়েছে নাকি? জি স্যার। তাহলে আমরা এভাবে অঙ্কগুলো করতে পারবো, বুঝতে পারছো বিষয়টা? খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক ছিল, এগুলো আমরা এভাবে করতে পারবো। এখন আমরা আরেকটু এক্সাম্পল দেন। আরেকটা এক্সাম্পল যদি বলি তোমাকে, যে এটা অনেক সোজা। যদি আমি বলি যে তোমার শূন্য বাদ দিয়ে দিই, শূন্য বাদ দিয়ে দিয়ে মনে করো যে আমি দিলাম যে শূন্য বাদ দিয়ে 1 2 3 4 5, আমি বললাম যে 5টা অঙ্ক আছে এখানে। এই 5টা অঙ্ক থেকে 3টা অঙ্ক নিয়ে আমি একটা সংখ্যা গঠন করব। 3টা অঙ্ক নিয়ে সংখ্যা গঠন করব যেখানে প্রত্যেকটা অঙ্ক পুনরাবৃত্তি হতে পারে। কথা কি ক্লিয়ার? খেয়াল করো, তার মানে আমি এই 5টা অঙ্ক 3টা ঘরে বসাবো, 3টা ঘরে এরকম বসাবো। তাহলে এই ঘরটার জন্য এই 5টাই কিন্তু বরাদ্দ, 5টাই কিন্তু বসতে পারে। সেক্ষেত্রে উপায় হলো 5 নিলাম 5। এখন এই ঘরটার জন্য এই 5 জনই কিন্তু বসতে পারে, যেহেতু পুনরাবৃত্তি হবে। এমন কোনো বলা নাই যে এটা পুনরাবৃত্তি হবে না, পুনরাবৃত্তি কিন্তু হবে। ইচ্ছা করলে সবাই প্রত্যেক জায়গায় বসতে পারবে। তাহলে এখানেও কিন্তু 5 জন বসতে পারে। সেক্ষেত্রে এই ঘরটা পূরণ করার উপায় আমার 5টা, দিলাম 5। আবার এই ঘরটা পূরণ করার জন্য 5 জনই কিন্তু বসতে পারে, সেক্ষেত্রে এই ঘরটা পূরণ করলাম হচ্ছে 5। তার মানে আমাদের অ্যান্সার হলো দেখো এই যে 5 টু দি পাওয়ার 3, 5 টু দি পাওয়ার 3 যেটা হবে সেটা অ্যান্সার আমাদের। তোমাকে বুঝতে পারছো? হ্যাঁ, যে প্রশ্ন করছিল যে আরেকটা স্যার এক্সাম্পল দেন, তোমাকে এটা বুঝতে পারছো? হ্যালো।